মহাখালীতে র্যাবের হাতে ধরা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন ঘোষণা ডক্টর ইউনূসের। 3 মাসের মধ্যে রিপোর্ট, জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ওই গুলিটা শুধু আমার বাবার শরীরে লাগতে পারছিল, এখন তার আমার বাগায় না বাবা। আমার নাতি কারে উঠে গেছে, সন্তান হারানোর বেদনায় এখন স্তব্ধ কিশোর আসিফের পরিবার। শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার দাবি। বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, সিটি কর্পোরেশনের নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নগরবাসী। সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞের, সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। এবং ভারতের মণিপুরে কারফিউ জারির পর পরিস্থিতি আরও থমথমে, বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, বন্ধ ইন্টারনেট। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানাবো পুরো সংবাদ। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 10 দিনের রিমান্ডে চাইবে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে হাজির করে তাকে রিমান্ডে চাওয়া হতে পারে। এর আগে বুধবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। তাকে জনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ইফতেখার রেজা রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ কর্মকর্তা ও তার পরিবারের বিপুল সম্পদ নিয়ে ছিল নানামুখী আলোচনা। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাতে ধরা পড়লেন আসাদুজ্জামান মিয়া। বুধবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে তার বাবা ইয়াকুব আলী এ মামলা করেন। এতে আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। 1988 সালের 15 ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন আসাদুজ্জামান মিয়া। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। বিরোধী দল ও মত দমনে পতিত আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন ছিলেন আসাদুজ্জামান মিয়া। সুযোগ কাজে লাগিয়ে নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারে 6 বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়ে 6টি কমিশন গঠন করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কমিশন গঠনের কথা জানান তিনি। আগামী অক্টোবর থেকে 3 মাসের মধ্যে কমিশন সংস্কার প্রস্তাব তৈরি করবে বলে জানান উপদেষ্টা। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা জানান ডক্টর ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হারিয়েছে তাদের চোখের দৃষ্টি। বক্তব্যে প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের দেখাশোনা ও আহতদের সুচিকিৎসার জন্য জুলাইয়ের গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনের সবার সহযোগিতা চান। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা 16 বছরের দুঃশাসনের কথা স্মরণ করে বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই সরকারের যাত্রা শুরু। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার নানা কৌশলের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এনবিআরকে দেয়া নির্দেশনার কথা জানান। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে
এসআরও জারি করেছে। এরপর প্রধান উপদেষ্টা জানান, দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত সরকারের সময়। প্রথম মাসে দায়িত্ব গ্রহণের পর এই প্রশাসনিক কাঠামোকে একটি রূপরেখায় দাঁড় করানো গেছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানো হয়েছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। প্রফেসর ইউনুস জানান, পুরো দেশের সংস্কার প্রয়োজন, এই জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি, এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। আলোচনা করে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংকটকালে দেশের জন্য এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীকে সরকার ও জনগণের পক্ষে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে। জানান, সাগররুনি হত্যা সহ 5টি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে তাকে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাত 2টা নাগাদ গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছার পর কেবিনে নেওয়া হয় বেগম জিয়াকে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থাইটিস, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। স্বৈরাচারে বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তারা অন্য দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়াচ্ছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুরে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ যেন কয়েক ঘন্টার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল। বুধবার দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল। ব্যানার আর ফেস্টুনে রঙিন পুরো এলাকা। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আরো তীব্র হচ্ছে, কখন ভাষণ দেবেন তারেক রহমান। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় আসলো। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ শুরু হতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল জনসভা স্থল। বিএনপি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জিত হয়েছে। এবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। স্বৈরাচার পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে বলে হুঁশিয়ারি করে তারেক রহমান তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আবারও ক্ষমতায় আসলে টাঙ্গাইলের চমচম ও শাড়ি বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান। মুর্শিদ,
দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতনের 1 মাস পেরোলেও সন্তান হারানোর বেদনায় স্তব্ধ নিহতদের পরিবারের সদস্যরা। 17 বছর বয়সী শহীদ আসিফের পরিবারও এখনো কাটিয়ে উঠতে পারেনি শোক। ঘাতকের বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আসিফের মাথার খুলি। প্রিয় সন্তানের বাবা ডাক যেন এখনো শুনতে পান আমজাদ হোসেন। আর্তনাদ আর চোখের পানিতে বাকরুদ্ধ মা, বড় বোন, দাদি ও নিকটাত্মীয়রা। শিউলি রায়ের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাবুল বাসার। এখন তাহলে মানুষ নাই, আমার নুডলস খাওয়ার মতন মানুষ নাই, রান্নাও করি না। এ কান্না ভাই হারানোর বেদনার। মৃত্যুর 2 দিন আগেও ভাইয়ের সঙ্গে খুনসুটির স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আমার ভাইয়ের আমি ভাতও খাওয়াই নাই, এমনি তো আমার ভাই আমার হাতে ভাত খাওয়ালে পাগল হয়ে যা বোন আমার ভাত খাওয়াই দাও, তুমি ভাত না খাওয়াইলে আমি খাবো না। আমার ভাইয়ের আমি ভাত খাওয়াই দিতাম প্রত্যেক দিনই, আমার ভাইয়ের একবেলা হইলেও আমার ভাইয়ের ভাত খাওয়াই দিতাম। এখন তার আমার ভাই আয় না ভাত খায়। সন্তান হারানো বেদনায় বাবা ডাক শোনার হাহাকার যেন বয়ে বেড়াচ্ছেন আমজাদ হোসেন। বাকরুদ্ধ বাবা তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেই কথা বলতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। ওই গুলিটা শুধু আমার বাবার শরীরে লাগতে পারছিল, আজকে যদি আমার শরীরে লাগতো তাহলে তো ভালো হইতো। আমি মনে করতাম যে যাক আমার ফুলার শরীরে লাগছে, আমিও এই পথের প্রতি হইতাম, তাও ভালো ছিল। এই কষ্ট তো আর কারোরই বুঝাইতে পারবো না। 6 ভাই বোনের মধ্যে আসিফ ছিল দাদির চোখের মণি আর বড় বোনের বুবাই। সেই চোখের মণি এখন শুধুমাত্র স্মৃতির পাতায় চোখের পানি হয়ে ঝরছে পরিবারের মাঝে। বুঝি আমি ঢাকা যাই, তোমার লাগে আমি টিয়া বাড়াই দেবো, তুমি তো অনেক শুকাই গেছো, তোমার ওষুধ খাবার টিয়া বাড়াই দেবো। এই কথা কইয়া আসে কয়দিন পরে আমার নাতিন কারে উঠে গেছে, 19 জুলাই মিরপুর বেনারসি পল্লীতে পড়েছিল আসিফের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ছুটে আসে বাবা, নিয়ে যায় হসপিটালে। মাথায় বুলেট লাগার পরও 4 ঘন্টা যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে যায় আসিফ। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ঝুটের কাজ করতেন আসিফ। ছিল না কোনো রাজনৈতিক যোগসূত্র। কেবল আসিফ নয়, তার মতো যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দাগ শুকানোর আগেই হত্যার সুষ্ঠু বিচার চান পিতা আমজাদ হোসেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। সিটি কর্পোরেশনের তৎপরতা না থাকা, অব্যাহত বৃষ্টির কারণে ধীরে ধীরে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মৃত্যু হয়েছে 19 জন। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড, হেপাটাইটিস আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। হাসান মাহমুদের রিপোর্ট। 8 বছরের লামিয়া 1 সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি মুগদা হাসপাতালে। শুরুতে ডেঙ্গু সংক্রমণ মনে করলেও পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড, জন্ডিস সহ নানা জটিলতা। শনাক্ত হয় লিভার ইনফেকশন। আমরা ডেঙ্গু বাড়তে, লিভারও বাড়তে, জন্ডিসও বাড়তে, তিনটাই বাড়তে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের স্থবিরতায় প্রকোপ বাড়ছে বলে মনে করছেন আক্রান্তরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম তো আগে দেখা যেত ওই ধোয়া টোয়া দিত মেশিন দিয়ে, এখন এরকম কোনো ধোয়া বা কোনো মেডিসিন দেওয়ার কোনো ইয়ে পাওয়া যায়নি। এলাকার যাত্রাবাড়িতে তো শুনি এমনিতেই মশা বেশি, তারপর আমরা দোতলাতে থাকি তো মশাটা হয়তো বেশি। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি মুগদা হাসপাতালের সহকারী পরিচালকের। আইভি ফ্লুইডের বর্তমানে যেই মজুদ আছে আর কি, সেটা দিয়ে কোনো ক্রাইসিস হচ্ছে না আর কি এখনো। আর যেটা বললাম, ম্যান পাওয়ারে তো একটা শর্টেজ হচ্ছে আর কি, এই সাপোর্টটা হয়তো আমরা পাচ্ছি না আর কি। তো আশা করতেছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 6,500। তাদের মধ্যে মৃত্যু হয় 27 জনের। আর চলতি মাসের প্রথম 10 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 4000। তাদের মাঝে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন।
ডেঙ্গুর সঙ্গে জন্ডিস সহ পানিবাহিত অন্য রোগগুলো দেখা দেয় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু এটা পানিবাহিত রোগ, অথবা আপনি সাবধান হন আপনার বাচ্চাকে আপনি বাইরের যে লিকুইড খাওয়া যেগুলো আছে, বাইরের যেগুলি খাওয়া কথা বলছি আমরা, যে পানির জাতীয় খাবার যেগুলি আছে ওগুলি খাওয়াবেন না। ঘরে তৈরি খাওয়ান, বা আর যে আপনার বাসার যে পানিটা আছে সেটা ফুটিয়ে খাওয়ান বাচ্চাকে। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব। আমরা ডেডিকেটেড হাসপাতাল করেছি। ঢাকার অন্তত বেশিরভাগ হাসপাতালে একটা স্পেশাল একটা কর্নার করা হয়েছে, যেখানে আমাদের অবজারভেশন সুপারভিশন বাড়ানো হয়েছে। এমনকি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে যাতে আমরা ডেইলি রিপোর্ট পাই। আপাত দৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি দুশ্চিন্তার কারণ না হলেও সিটি কর্পোরেশনগুলোর নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নাগরিকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা, যার জেরে হয়েছে পাল্টাপাল্টি মামলা, ঘটেছে বহিষ্কারের ঘটনাও। তবে নেতারা বলছেন যারা দখল ও চাঁদাবাজিতে জড়িত তারা বিএনপির কেউ নয়। দলের নাম ভাঙিয়ে এমন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও চান তারা। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 4 সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরের সাব রেজিস্ট্রি অফিস দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে। এতে আহত হয় 8 জন নেতাকর্মী, যার জের ধরে হয় পাল্টাপাল্টি মামলা, ঘটেছে সাংগঠনিকভাবে বহিষ্কারের ঘটনাও। ফলে উপজেলা জুড়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। স্থানীয় বিএনপির নেতারা বলছেন যুবদল নেতা কর্নেল ও ছাত্রদল নেতা রতন বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্রসহ রেজিস্ট্রি অফিস দখল নিতে গেলে বাধা হয়ে দাঁড়ায় বিএনপির অপর একটি পক্ষ। ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। যুবদলের কর্নেল আসাদ, ছাত্রদলের রতন, ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিয়ে এরা বিভিন্ন অফিস আদালত চাঁদাবাজি করতেছে। অস্ত্রসহ সাব রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি করতে যাওয়ার সময় বাজারের সমস্ত লোক তাদেরকে প্রতিহত করে। কর্নেল এবং রতন আমার চেম্বারে আসে এবং আমাকে বলে যে এখানে অফিস চালাতে হলে আমাদেরকে টাকা পয়সা দিয়ে অফিস চালাতে হবে, এবং আমার থেকে ৬,০০০ টাকা নেয়। জরিমানা নিচ্ছে, আমাকে বুঝে যদি আমি লিক করিস তোকে টাকা দিতে হবে। আমি ভ্যান চালাই, আমি লিক কিসে। আর এ ধরনের ঘটনায় ক্ষুব্ধ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন দলের নাম ভাঙিয়ে এ ধরনের ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিএনপি। যারা দখল ও চাঁদাবাজির সাথে জড়িত তারা উপজেলা বিএনপির কেউ নয়, তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এসে ব্যর্থ হয়ে তারপর ওরা আবার দলের অপপ্রচার চালাচ্ছে এবং দলীয় লোকজনের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙে যে চাঁদাবাজি করবে, এটা জনগণ কোনোদিনে মানবে না। আমরা দলের সংগঠনের পক্ষ থেকে আমরা কোনোদিনে মানব না। আমাদের ভিতরে একটা ছেলে যদি চাঁদাবাজি করে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, আমাদের বহিষ্কার করতে হবে, কারণ আমরা অন্যায়ের সাথে জড়িত। আর যদি তারা করে তাহলে তাদেরকে বহিষ্কার করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যে বা যারাই দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে বরগুনা জেলার স্বাস্থ্য সেবা ব্যবস্থা। জেলার প্রায় 12 লাখ মানুষের জন্য 186 জন চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 46 জন। এই অবস্থায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে সঠিক চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মোসার পাঠানো তথ্যছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা স্থল বরগুনা জেনারেল হাসপাতাল। এখানে 55 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 14 জন। রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হলে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। আমি কাল সকালে আসছি, ডাক্তার থেকে আসে নাই। ডাক্তার আসে না, রোগী ঠিকঠাক মতো দেখে না, টেস্ট করাইতে দেয়, টেস্টের রিপোর্টগুলো ঠিকঠাক দেখে না। আমরা আসছি বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা
এখানে কোনো চিকিৎসা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারিনি, ডাক্তার দেখাইতে পারিনি। সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বেতাগী ও বামনা উপজেলায়ও চিকিৎসকের সংকট রয়েছে। এতে করে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সারা দেশের মতো আমাদের এই প্রান্তিক বরগুনা জেলাতে অনেক সংকট রয়েছে এবং এই সংকটটা আসলে সীমাহীন। যদি তুলনা করি অন্য জেলার চেয়েও খারাপ অবস্থা। আমাদের বর্তমানে আমরা এখানে মেডিকেল অফিসার হিসেবে পোস্টেড আছি। আমাদের আবাসিক মেডিকেল অফিসার সহ মাত্র 5 জন, আর আবাসিক মেডিকেল অফিসার বাদ দিলে আমরা 4 জন কর্মরত আছি, যেখানে মেডিকেল অফিসারের যা পদের তুলনায় অত্যন্ত কম। চিকিৎসক সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চিঠি দিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাশীঘ্র সম্ভব আমাদের এই চিকিৎসক পদায়ন তারা দিবেন। আমাদের এখান থেকে বেশ কয়েকবারই পত্র আদান প্রদান করা হয়েছে এবং সর্বশেষ আমরা এখনও এই সমস্ত তথ্য কালেকশন করে আমাদের যে সংকটটা আছে, যে পদের বিপরীতে যে সংখ্যক লোক থাকার কথা তার অনেক কম আছে এবং যে পদে নাই এগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। বরগুনার সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গড়ে প্রতিদিন প্রায় 3000 রোগী চিকিৎসা নিতে আসেন। জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোর 480 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হন প্রায় 700। নিউজ ডেস্ক, দেশ টিভি।